সিদ্দিক নামক একজন জনপ্রিয় অভিনেতা অতি সম্প্রতি বিএনপির কিছু নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। এখানে আমরা শিরোনামে গণধোলাই শব্দটি ব্যবহার করেছি। এখানে গণধোলাই বলতে সবাই একসঙ্গে মারপিট করেছেন, কিন্তু জনগণ না বুঝে না চিনে যখন কাউকে ধোলাই দেয়, উত্তেজনার বশে, সেটার সঙ্গে এটার কোনো তুলনা করা যাবে না। এখানে যারা মেরেছেন তারা একটি বিশেষ দলের সদস্য, তো তারা ওনাকে চিনেন এবং তার প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, ঘৃণা ছিল এবং তাকে তারা খুঁজছিল, দীর্ঘদিন ধরে খুঁজছিল এবং পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বেদম মারধর করে। এবং এই পিটুনি মানে যেন তেন পিটুনি নয়, একেবারে বাস্তব পিটুনি। যেভাবে ছিনতাইকারীকে পিটানো হয়, যেভাবে চোরকে পিটানো হয়, ঠিক ওই রকম একটা উন্মত্ততা নিয়ে তাকে পিটানো হয়েছে। তাকে পিটিয়ে লাল করে দেওয়া হয়েছে। তার অঙ্গে অঙ্গে সেই যে পিটুনির যে ছাপ, এটি স্পষ্ট। তার পরনের যে ঊর্ধ্বাংশের কাপড়, গেঞ্জি এবং শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে তিনি উদম শরীরে ছুটোছুটি করছিলেন শহরের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য। পুলিশ ছিল, কিন্তু পুলিশ অসহায় হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কিন্তু যে নির্মমভাবে তাকে পিটানো হয়েছে এবং তিনি যেভাবে বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন, রক্ষা পাওয়ার জন্য দৌড়াচ্ছিলেন, আর তার পিছিয়ে পিছিয়ে যারা আক্রমণকারী তারা যেভাবে তাকে আক্রমণ করে যাচ্ছিল, এইরকম ঘটনা আমি বাংলাদেশে কোনো সেলিব্রিটির ক্ষেত্রে, পরিচিত মানুষের ক্ষেত্রে দেখিনি। রাজনৈতিক প্রতিহিংসার ক্ষেত্রে আমরা এরকম দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষকে অনেকে পিটিয়েছে, রক কেটে নিয়েছে, তারপরে পিটিয়ে যাকে বলে একদম হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু সিদ্দিকের যে পিটানোটা, এটা ছিল ওয়ান শট অফ, যাকে বলা হয় মুভি, চিত্রায়নের মতো। অর্থাৎ তাকে যেভাবে পিটানো হয়েছে এটা একটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এবং এই দৃশ্য করেছেন যারা, এবং যারা ছবি তুলেছেন এবং যারা প্রচার করেছেন, এই তিনটির সঙ্গে যদি সামঞ্জস্য আপনি করেন বা একটার সঙ্গে একটা ইন্টার কানেকশন করেন, তাহলে এর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই মেসেজটা জায়গা মতো চলে গেছে। তো সিদ্দিককে যেভাবে পিটানো হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, এর পরপরই দেখা গেল জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী, যারা ইন টার্মস অফ গ্ল্যামার, তারপরে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, সামাজিক তাদের যে অবস্থান, সব মিলিয়ে এই বাংলার জমিনে তারা সবসময় নিজেদেরকে ভাবতেন যে একটা, যাকে বলা হয়, তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না। তো তাদের বিরুদ্ধে এই সিদ্দিকের ঘটনার পরেই মামলা হয়েছে। এর মধ্যে জনাব হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন রয়েছেন। তো শাওন এমনি সাহসী, বেপরোয়া, এবং এই যে তিনি আওয়ামী লীগের মহিলা কোটায় এমপি ছিলেন, তার মাও এমপি ছিলেন, এবং হুমায়ুন পরিবারের সঙ্গে লড়াই করে, অর্থাৎ শিলা আহমেদ এবং হুমায়ুন আহমেদের আগের স্ত্রী, তাদের সঙ্গে লড়াই সংগ্রাম করে তিনি তার যে কর্তৃত্ব, হুমায়ুনের সহায় সম্পত্তি এবং তার শরীর এবং মনের উপর যতদিন হুমায়ুন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি বহাল রেখেছেন। এবং হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে তার শরীরের উপর, লাশের উপরও তার কর্তৃত্ব বহাল ছিল। তো কাজী তিনি যেন তেন রমণী নন। তাকে আপনি যেভাবে মনে করেন না কেন, তিনি সে যে ফাইটার, একদম ফাইটার, ড্যাম কেয়ার। তিনি যা কিছু করেন তাকে নিয়ে অনেক অনেক ভিডিও বানিয়েছে। তিনি ওটা যাকে বলা হয় একটা বালুকণার সমানও ওই সমস্ত স্ক্যান্ডাল বা ওই সমস্ত কথাবার্তা তিনি যাকে বলে গায়ে মাখেননি। তিনি তার কর্ম করে চলেছেন, কর্ম করে গেছেন। এর মধ্যে তার একটা পারিবারিক সম্পর্ক, তার বাবা আর একটা বিয়ে করেছেন, সেটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শুনেছি, সেখানে তিনি প্রতিক্রিয়া দেখাননি। তো সেই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন তিনি এই বিষয়টি কিভাবে মোকাবেলা করবেন বা এটা নিয়ে তিনি ভয় পাচ্ছেন কিনা,
সেটা তার ব্যাপার আলাদা। শাওন অন্য যে কোনো শিল্পীর চেয়ে ব্যতিক্রম। কিন্তু সমস্যা হলো যে সুবর্ণা মোস্তফা, তারপরে তারিন, এরপরে অপু বিশ্বাস, সোহানা সাবা, রিয়াজ, এরপর ফেরদৌস, এরকম অন্যান্য যাদেরকে আসামি করা হয়েছে, তারা সবাই এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়েছেন। এবং এখানে যেভাবে উগ্রতা প্রকাশ পাচ্ছে, যেমন দেখা গেল যে এই নারী নীতির প্রতিবাদে এক মহিলাকে শাড়ি পরিয়ে, এবং ইজিলি কোন মহিলারকে শাড়ি পরানো হয়েছে, সে শাড়ির রং থেকে শুরু করে সবকিছুর মধ্যে স্পষ্টতই বাংলাদেশের একজন পরিচিত অভিনেত্রীর মুখ সেখানে ফুটে উঠেছে। তো তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এখন তাকে কেন ফাঁসি দেওয়া হলো? তার স্বামী বা তার পরিবারের কারোর প্রতি যদি মানুষের ক্ষোভ থাকে, রাগ থাকে, বা অন্য কারোর প্রতি রাগ থাকে, কিন্তু সেই মহিলাকে কেন ফাঁসি দেওয়া হলো এটা আমার মাথায় ঢুকছে না। তো যাই হোক, সেই মহিলাকে ফাঁসি দিয়ে লটকানো হলো, এবং কিছু মানুষ সেখানে বেদম তাকে প্রহার করছে, মানে পুষ্পোত্তলিকা প্রহার করছে, একজন রাগ হয়ে টান দিয়ে তার শাড়ি খুলে ফেলছে। তো শাড়ি খুলে ফেলার পর আবার আর একজন এসে সেই শাড়ি পরিয়ে দিচ্ছে। তো এর ফলে যে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধের যে বহিঃপ্রকাশ হচ্ছে, সেটি হলো যদি সিদ্দিকের মতো তারিনকে রাস্তায় ধরা হয়, সিদ্দিকের মতো শাওনকে ধরা হয়, অপু বিশ্বাসকে ধরা হয়, কিংবা অন্য যে সকল সুবর্ণা মোস্তফাকে ধরা হয়, তাদের সঙ্গে কি আচরণ করা হবে, এটির বাস্তব নমুনা সিদ্দিককে দিয়ে আপনি প্রমাণ করতে পারেন। আর দ্বিতীয় নমুনা হলো যে ওই এক অভিনেত্রী যার কুশপুত্তলিকা তৈরি করে তারপরে সেখানে তাকে শাড়ি পরিয়ে, তিনি যে ধরনের শাড়ি পরে অভিনয় করেন সেরকম একটা শাড়ি পরিয়ে, যেন সো দ্যাট লোকজন বুঝতে পারে যে সেই অভিনেত্রীকে মিন করা হয়েছে। আবার সেই শাড়ি টেনে খুলে ফেলে তার গোপন অঙ্গে বিভিন্নভাবে অত্যাচার করা, জুলুম করা, লাথি দেওয়া, থুথু দেওয়া, এই জিনিসগুলো যে করা হয়েছে, এর মধ্যে আপনি মানুষের ক্রোধ, ক্ষোভ এবং জিঘাংসার যে একটা অবস্থা, সেটা আপনি ইজিলি বুঝতে পারেন। তো কাজেই মানুষ তো সবারই জ্ঞান বুদ্ধি রয়েছে কম বেশি, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী মানুষ বুঝতে পারে। একটা সময় ধরুন কিছু সাংবাদিক, মহিলা সাংবাদিক আছেন যারা শেখ হাসিনার জমানাতে তার খুব কাছাকাছি ছিলেন, যেমন মুন্নি শাহ ছিলেন, ফারজানা রূপা ছিলেন, নবনীতা চৌধুরী ছিলেন। তো এরা অনেকে, হয়তো সামিয়া রহমান ছিলেন, সামিয়া জামান ছিলেন, মিথিলা ফারজানা ছিলেন, অনেকে ছিলেন। তো এর মধ্যে একমাত্র ফারজানা রূপা এবং তার স্বামী ধরা পড়েছে। এখানে মুন্নি শাহ কিছুদিন আগে তিনি কারণ বাজারে গিয়েছিলেন, সেখানে তাকে ঘেরাও করা হয়েছে এবং ডিবি তাকে এনে আবার সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মুন্নি শাহের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কিন্তু যখন মুন্নি শাহকে ঘেরাও করা হয়েছে, তখন যে মানুষের মন মানসিকতা ছিল, তখন যে মানুষের জিঘাংসা ছিল, আওয়ামী বিরোধীদের যে প্রতিহিংসা ছিল, সেটা এখন বর্তমানে সে আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। ফলে মুন্নি শাহ যদি এখন রাস্তায় বের হন, বা 21শে বই মেলাতে যেভাবে শাওন বের হয়েছেন, এখন যদি শাওন আবার নিউ মার্কেটে যান বা অন্য জায়গাতে যান, আমার কাছে মনে হচ্ছে সেই সাহস তাদের এখন আর থাকবে না এই ঘটনার ফলে। দ্বিতীয় হলো যে আওয়ামী লীগ সেই গত যে জুলাই আগস্ট বিপ্লব, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে ক্ষমতাহীন হয়েছে। তো এরপর তো 8 মাস চলে গেছে। 8 মাস ধরে আওয়ামী লীগের অনেক নেতা পলাতক আছেন। তো তারা অনেকে হয়তো ভাবছেন যে সময়টি ভালো যাবে বা খুব দ্রুত সবকিছু নিষ্পত্তি হয়ে যাবে। তাদের সকলের জন্যই দুঃসংবাদ, একে একে দুঃসংবাদ, যে অনেক মন্ত্রী, অনেক এমপি, অনেক নেতা মাঝে মধ্যে ধরা পড়ছেন। এই গত 15 দিনেও বিভিন্ন এলাকাতে যাদেরকে ধরা হয়েছে, যারা পালিয়েছিলেন, তাদের সবাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, মারধর করা হয়েছে, যেটি সেপ্টেম্বর অক্টোবর মাসে করা হয়নি, আগের সাথে আরো বেশি করা হচ্ছে। যেমন ধরুন আইনমন্ত্রী আনিসুল হক, তাকে ঢাকা কোর্টে যখন ওঠানো হলো, তখন তার প্রতি যে নিগ্রহ প্রদর্শন করা হলো,
সেটার কয়েকশো গুণ বেশি তার প্রতি অত্যাচার করা হলো যখন তাকে নারায়ণগঞ্জের একটি মামলায় হাজির করা হলো। সেখানে রীতিমতো ফ্লাইং কিক, ঘুষি, প্রচণ্ড মারধর এবং তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো এবং তিনি প্রাণ ভয়ে দৌড়ে সেই গারদের মধ্যে তিনি ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলেন। তো দেখুন যে আওয়ামী বিরোধী যে প্রতিহিংসা এটা যে কোনো কারণ হোক বেড়ে যাচ্ছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আবার যে সকল নেতাদেরকে ধরা হয়েছে তাদের প্রতিও জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। প্রথমে যখন তাদেরকে কোর্টে নেওয়া হলো মানুষ ডিম ছুঁড়েছে, তারপরে গালাগাল করেছে। এখন দেখা গেল যে তাদেরকে হাতকড়া পরানো হচ্ছে, প্রথমে সামনে তারপরে পেছনে, এবং মাথায় হেলমেট দিয়ে তাদেরকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে তাতে করে পর্দার আড়ালে তাদেরকে চড় দেওয়া, থাপ্পড় দেওয়া, তাদেরকে অবদমিত করা, অপমানিত করা, লাঞ্ছিত করা, এই জিনিসগুলো যে হচ্ছে না এগুলো কিন্তু আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না। এই সবই আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ তাদের জন্য কিন্তু একটা ব্যাড সিগন্যাল। এর কারণ হলো যারা স্বপ্ন দেখছেন যে খুব দ্রুত তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন, রাজনীতিতে ফিরে আসবেন, আগের সেই বসন্ত আবার প্রবাহিত হবে। সমাজের যে এই যে নজিরগুলো, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে তাদেরকে দেখলে। আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে অনেকেই ইতিবাচক। আওয়ামী লীগ ফিরে আসুক, এটা বিএনপিও চায়। একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হোক, এটা সেনাবাহিনী, ডিজিএফআই, ডক্টর মোহাম্মদ ইউনূস তারাও চাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের যে মানুষগুলো অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে আসলে সমাজ গ্রহণ করছে না এখন পর্যন্ত, এবং ক্রমশ তাদের প্রতি মানুষ বিরক্ত, ত্যক্ত, বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়ে পড়ছে। এই যে রিয়েলিটি, এই মনস্তাত্ত্বিক যে জায়গা, এই জায়গা থেকে যদি আপনাকে বেরোতে হয় তাহলে আপনাকে যে বিহেভিয়ারাল ইকোনমিক্স, যেটার উপরে ড্যানিয়েল কাহেলম্যান নোবেল পুরস্কার পেয়েছেন, বেসিক্যালি তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন। তো তার যে ধীরে চিন্তা এবং দ্রুত চিন্তা, ধীরে ধীরে চিন্তা করে এবং দ্রুত চিন্তা, সাইকোলজিক্যাল যে পয়েন্টগুলো, কখন একটি মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, দ্রুত চিন্তা করে, এবং কখন একটা মানুষ ধীরে ধীরে সিদ্ধান্ত নেয়, ধীরে ধীরে চিন্তা করে, এই বিষয়গুলো আওয়ামী লীগের যারা রাজনীতিতে ফিরতে চান মন্ত্রী এমপি তাদেরকে এই বইটা 10 বার পড়তে হবে। এবং এই বইটি না পড়া পর্যন্ত যদি তারা নিজেদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে চান, আবার সাবেক অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাহলে অল অন এ সার্টেন তারা যদি রাস্তায় পড়েন লোকজনের সামনে, তাদের অবস্থা সিদ্দিকের মতোই হবে। এটাই বাস্তবতা। এবং তাদের সেই মানুষ হলো কি, আমরা গ্রামে অঞ্চলে বলি হাডুরে কিল, বরিশালে হাডুরে কিল বলা হয়। চোর ধরা পড়লে দেখা গেল ইমাম সাহেব যাচ্ছেন তসবি নিয়ে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তে তো হঠাৎ করে চোর ধরা পড়লো, তিনি আস্তে তসবিটা পকেটে রেখে কোনো কিছু না ভেবে দুটো কিল দিয়ে আসলেন। এই যে তার যে একটা দ্রুত সিদ্ধান্ত, চোরের প্রতি এটা যে ঘৃণা, এটাকে নিয়ে সেই যে নোবেল জয়ী বিহেভিয়ারাল ব্যবহারিক যে অর্থনীতি, সেই অর্থনীতির তাকে বলা হয় গ্র্যান্ডফাদার, দাদা, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার সেই বইটি আপনাকে পড়তে হবে যে কেন এই মানুষ এই আচরণগুলো করে। এখন 15টি বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, এগুলো জাস্ট একটা লেভেল এখন ভুলে আছে মানুষ। কিন্তু যখনই কিছু মুখ দেখছে, কিছু নাম দেখছে এবং তাদের প্রেজেন্স দেখছে, তখনই